বাংলাদেশের সেনাপ্রধান রাশিয়া সফরে গেলেন জানিয়ে উত্তাল আন্তর্জাতিক মহল। একাধিক ভারতের মিডিয়া এ বিষয়ে খবর প্রকাশ করেছে, কিন্তু আজকে আমার মূল এই ভিডিও করার অর্থ এমন এক বিস্ফোরক খবর আপনাদের সামনে নিয়ে আসবো যা আপনাদেরকেও চমকে দিতে পারে। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে দ্বৈরথ ঠিক কোন পর্যায়ে যে পৌঁছেছে আপনারা কিন্তু বুঝতে পারবেন। পাঁচজন ব্যক্তির নাম বলবো, এই পাঁচজন ব্যক্তি এখন কোথায় তারপরে নিঃসন্দেহে আপনাদের আমি জানাবো, এবং যদি ক্ষমতা থাকে মোহাম্মদ ইউনূস এই খবরটিকে ডিনাই করে দেখাক। দুজন ব্রিগেডিয়ার, একজন কলোনেল এবং একজন মেজরকে গৃহবন্দী করে গ্রেফতার করে রেখেছে মোহাম্মদ ইউনূসের এই সরকার। এবং এই গ্রেফতারের আগে যখন বাংলাদেশের সেনাপ্রধানকে এই গ্রেফতারের কপিতে সই করতে বলা হয়, তখন সেনাপ্রধান কিছুতেই সই করেন না। কারা সেই ব্যক্তি, তাদের বিপক্ষে অভিযোগটা কি? একজনের নাম ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন, যিনি ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের অন্যতম প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। যে নামগুলো বলছি আপনারা মাথায় রাখুন, আপনারা ফ্যাক্ট চেক, যদি বাংলাদেশ সরকারের ক্ষমতা থাকে প্রকাশ্যে এসে বলুক এবং এদেরকে ক্যামেরার সামনে বসিয়ে একটি প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিক, তাহলে বুঝে যাবে বাংলাদেশের এই সরকার কোনো ষড়যন্ত্র করছে না এদেরকে আটকে রেখে। ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন। 2 নম্বর নাম ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, আবার বলছি ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ। 3 নম্বর কলোনেল আব্দুল্লাহ আল মমিন, কলোনেল আব্দুল্লাহ আল মমিন, ইনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অন্যতম সদস্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের অন্যতম সদস্য কলোনেল আব্দুল্লাহ আল মমিন। 4 নম্বর লেফটেন্যান্ট কলোনেল রিদওয়ানুল ইসলাম, লেফটেন্যান্ট কলোনেল লিদানুল ইসলাম, যিনি বিজেপির অন্যতম সদস্য অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম সদস্য। এবং 5 নম্বর ব্যক্তির নাম মেজর মোহাম্মদ নোমেন, মেজর মোহাম্মদ নোমেন। এবং তারপরে আরো আছেন আল ফারুক, মেজর মোহাম্মদ নোমেন আল ফারুক, যিনি ইস্ট বেঙ্গল রেজিমের অন্যতম সদস্য। এই 5 জন ব্যক্তির বিরুদ্ধে আইএসআই পন্থী মোহাম্মদ ইউনূস এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তারা অভিযোগ করেন ছাত্রছাত্রীদের উপর নাকি গুলি চালিয়েছেন এনারা, কিন্তু আসল তথ্য হলো এদের বিরুদ্ধে কোনো প্রমাণই বাংলাদেশের সেনাপ্রধান পাননি। শুধুমাত্র প্রতিহিংসা পরার রাজনীতি করার জন্য শেখ হাসিনা ঘনিষ্ঠ এই রকম সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাকি হাউস অ্যারেস্ট করে রেখেছে মোহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু হাউস অ্যারেস্ট করা নিয়ে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূসের সংঘাত চরম জায়গায় পৌঁছেছে। সেনাপ্রধান এই ফাইলে কিছুতেই সই করতে চাননি, উল্টে তিনি তার পরিকল্পনা সাজাতে রাশিয়া সফরে চলে গেছে, যা মোহাম্মদ ইউনূস কিছুতেই মেনে নেননি। আমার প্রশ্ন হলো, যদি মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থাকে এই 5 জন ব্যক্তিকে সাংবাদিকদের সামনে বসে একটি প্রেস কনফারেন্স করে বুঝিয়ে দিক এই খবর সম্পূর্ণভাবে ভুল এবং মিথ্যে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূস অনেক বড় ষড়যন্ত্র করছিলেন, যা সেনাপ্রধান প্রতি মুহূর্তে বাধা দিচ্ছেন। কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীতে এই ধরনের একটি খবর শোনা গেছিল। তারা ওয়াকার জামানকে অর্থাৎ সেনা প্রধানকে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছিলেন। শোনা গেছিল এর সঙ্গে জড়িয়ে আছে মোহাম্মদ ইউনূসের অন্যতম প্রধান সহকারী, হিজবুত তাহরিরের অন্যতম বড় নেতা মাহফুজ আলম সম্ভবত নাম। অর্থাৎ এই মাহফুজ আলমের নেতৃত্বে পাকিস্তানে পাকিস্তানের সেনাবাহিনী এন্ট্রি নিয়ে নিয়েছে বাংলাদেশে। আইএসআই এর 4 জন উচ্চপদস্থ কর্মকর্তারা চট্টগ্রামের মতো জায়গায় ভিজিট করেছে। একাধিক ক্ষেত্রে প্রো পাকিস্তানপন্থী সেন্টিমেন্টকে বাংলাদেশে ফের একবার ফিরিয়ে আনতে চেয়েছে এই মোহাম্মদ ইউনূস। কিন্তু ওয়াকার জামান সেদিন করেছিলেন কি? তিনি করেছিলেন সেনাবাহিনীর ভিতরেই যারা এই ওয়াকার জামানের বিপক্ষে কথা বলেছেন এবং পাকিস্তানকে দেশটাকে তুলে দিতে চেয়েছেন তাদেরকে তিনি পাল্টা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন। কিন্তু এখন চূড়ান্ত একটা জায়গায় যখন চায়না সফরে মোহাম্মদ ইউনূস যায়, তখন দুজনের মধ্যে সংঘাত চরম জায়গায় পৌঁছায় এবং এই 5 জন ব্যক্তিকে, এই 5 জন উচ্চপদস্থ কর্তাকে মোহাম্মদ ইউনূস ষড়যন্ত্র করে পরিকল্পনা করে নাকি হাউস অ্যারেস্ট করে রেখেছেন এবং সেনাপ্রধান নাকি এই ফাইলে সই করেননি এবং তিনি রাশিয়ায় চলে গেলেন। একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ সেনাপ্রধানের এই রাশিয়া সফর নিয়ে একাধিক রিপোর্ট কিন্তু প্রকাশ করেছে। তার আগে আমি একটু বলে দিই আপনাদের, 1975 সাল, বর্তমান যে বাংলাদেশের অবস্থা, হয়তো আপনারা বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন আজ করতে পাচ্ছেন না, কিন্তু ভিতরে ভিতরে বাংলাদেশে এত কিছু চলছে যা হয়তো মোহাম্মদ ইউনূসের পোষা কিছু মিডিয়া সামনে আসতে দিচ্ছে না।
1975 সালের পরিকল্পনাটা কিন্তু অনেকে বোঝেননি। সে সময় সেনাবাহিনীর ভিতরে থাকা একাধিক সদস্য মুজিবুর রহমানকে হত্যা করতে যান এবং মুজিবুর রহমানের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে তারা হত্যা করেন, মুজিবুর রহমানকে হত্যা করেন। তখনও কিন্তু শেখ হাসিনা ভারতে এসে নিজের যে জীবন তা কিন্তু বাঁচিয়েছিলেন। অর্থাৎ সেনাবাহিনীর ভিতরে এই ধরনের কু বাংলাদেশে নতুন কোনো ঘটনা নয়। আজকের দিনে দাঁড়িয়ে ফের একবার এই কু কিন্তু ফিরে চলে এসেছে। বাংলাদেশের সেনাবাহিনী পরিষ্কারভাবে তিনটে ভাগে ভাগ হয়ে গেছে। কেউ হাসিনাপন্থী, তারা আবার ভারতের সমর্থন চাইছেন, কেউ পাকিস্তান এবং আইএসআই পন্থী, কেউ আবার আমেরিকান পন্থী হয়ে গেছেন। এবার এই পার্টিকুলার দৃষ্টিভঙ্গিতে দাঁড়িয়ে সেনাপ্রধান অদ্ভুতভাবে সেনাবাহিনীটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এতদিন। বর্তমান সময়ে এই আমেরিকানপন্থী সেনাবাহিনীরা কোন দিকে যাবেন, ভারতের দিকে নাকি মোহাম্মদ ইউনূসের দালাল পাকিস্তানের দিকে, সেই দিকে কিন্তু ভাবতে হবে। এবং বর্তমানে এই সেনাবাহিনীর কু বাংলাদেশকে ঠিক কোন জায়গায় নিয়ে যায় সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন। এবার সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, মোহাম্মদ ইউনূসকে টপকে সেনাপ্রধান কেন রাশিয়ার সফরে গেলেন? প্রথমত, এই সেনাপ্রধান বুঝে গেছেন মোহাম্মদ ইউনূস যেভাবে চায়না চায়না করে বাচ্চাদের মতো লাফাচ্ছেন তা কোনোভাবেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মেনে নেবেন না বলেই তিনি বাংলাদেশকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করেছেন। অর্থাৎ এই চায়না সফর এবং চায়না সফরে গিয়ে ভারতবর্ষের 7 সিস্টার্সকে নিয়ে উত্তপ্ত কথাবার্তা বলা কোনোভাবেই সেনাপ্রধান মেনে নিচ্ছেন না। সেনাপ্রধান বুঝতে পারছেন এই সকল অপরিপক্ক অদূরদর্শী রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের জন্য এসেছেন এবং এরা এমন কিছু কথাবার্তা বলছেন যা বাংলাদেশের যে সাম্য, বর্ডার এরিয়াতে যে কন্ট্রোল, তা কিন্তু একটা বড়সড় বিপদের মুখে বাংলাদেশকে তারা ঠেলে দিচ্ছেন। এবং ভারতবর্ষ যখন ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্টকে বয়কট করেছে, বাতিল করেছে, তারপরে এই সেনাপ্রধানরাও বুঝতে শুরু করে দিয়েছেন ভারত হয়তো পাল্টা অ্যাকশনটা নেওয়ার জায়গায় চলে এসছে। তার জন্য তারা বুঝতে পেরেছেন চায়না করার দিন শেষ। মোহাম্মদ ইউনূসে চায়না দরদি হতে পারেন, কিন্তু বর্তমানে এই মুহূর্তে আমাদেরকে বিকল্প কিছু ভাবতে হবে। তার জন্যই তারা ভারতের অন্যতম বড় বন্ধু রাশিয়ার দিকে ছুটে গেছেন বলে আন্তর্জাতিক স্তরের একাধিক নেতারা বলছেন। পাশাপাশি বর্তমানে যদি বাংলাদেশের সেনাবাহিনীর এই যে সেনাবাহিনীর প্রধান অস্ত্রশস্ত্র আছে তার 2/3 অংশ কিন্তু চায়না থেকে আমদানি করা হয়। অর্থাৎ দিনের পর দিন ছলে বলে কৌশলে মোহাম্মদ ইউনূসের এই সেনাবাহিনী তারা কিন্তু চায়নার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এবার এই চায়নার সঙ্গে আমেরিকার ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে। চায়নার প্রত্যেকটি জিনিসের উপর 125% শুল্ক লাগিয়ে দিয়েছেন আমেরিকা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে চায়নার সঙ্গে যারা ডিল করবে তারা বকলমে আমেরিকার প্রধান শত্রু হয়ে যাবে। তার সেনাপ্রধান বুঝতে পেরেছেন, মোহাম্মদ ইউনূস বুঝতে পারেননি। উল্টো দিকে রাশিয়ার প্রতি কিন্তু অনেক বেশি নরম একটা মনোভাব দেখানোর চেষ্টা করছে আমেরিকা। এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান যদি বৃদ্ধি করা হয় তাহলে শুধু আমেরিকা নয়, ভারতবর্ষের ফুল সাপোর্টটাও কিন্তু পাওয়া যাবে। কালকে একটি ভিডিও প্রকাশ করে আমি আপনাদের বলেছিলাম এই রাশিয়া কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করে 9th মে রাশিয়ান ভিক্টরি ডেতে ইনভাইট করেছেন। অর্থাৎ পুতিন যখন ভারত সফরে আসছেন ঠিক তার আগেই নরেন্দ্র মোদী আবার রাশিয়াতে যেতে শুরু করে দিয়েছেন এবং রাশিয়ার যে মার্কেট তার ফুল অ্যাক্সেস তারা ভারতীয়দের হাতে তুলে দিতে চাইছে। এবং ইতিমধ্যেই ভারতের যারা টুরিস্ট তাদের জন্য ভিসা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে রাশিয়া। অর্থাৎ রাশিয়া এবং ভারতের এই বন্ধুত্বটাকে কাজে লাগাতে সেনাপ্রধান উড়ে গেছেন রাশিয়া এবং একাধিক ডিফেন্স ওরিয়েন্টেড চুক্তি করতে চাইছেন। মোহাম্মদ ইউনূস যখন চায়নায় গেছিলেন তখন চায়না থেকে তারা J-10C এই ফাইটার জেট কেনার একটা পরিকল্পনা করেছেন। কিন্তু এখন সেনাপ্রধান বুঝতে পারছেন চায়নাকে আর কোনোভাবেই বিশ্বাস করা যায় না, কারণ এই পৃথিবীটা এই মুহূর্তে মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে, ক্ষতবিক্ষত হয়ে বিভিন্ন খণ্ডে ভেঙে গেছে। একদিকে চায়না, অন্যদিকে রাশিয়া, ভারত, ইউরোপীয় ইউনিয়ন কোনো ক্ষেত্রে যদি একত্রে আসতে পারে, কিংবা ইউরোপীয় ইউনিয়ন আলাদা, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড একত্রে আলাদা, আমেরিকা আলাদা, ফলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমীকরণ কিন্তু তৈরি হয়েছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ভারত কিন্তু সবার সঙ্গে সম্পর্ক মেনটেন করেছে। তাই ভারতের সাহায্য সেনাপ্রধান কোনোভাবেই হারাতে চাইছেন না এবং তিনি রাশিয়ায় উড়ে গেছেন এবং চায়নাকে সরিয়ে আস্তে আস্তে ডিফেন্স একাধিক ট্রিটি তারা রাশিয়ার দিকে নিয়ে যাচ্ছেন, রাশিয়ার সঙ্গে কিন্তু করতে চাইছেন। পাশাপাশি রাশিয়ার অবস্থানটা আপনাদের বুঝতে হবে। এই মুহূর্তে রাশিয়া চাইছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যত দেশ আছে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে।
অর্থাৎ আমেরিকা এবং চায়নার প্রভাব তারা এই সকল জায়গায় কিন্তু শেষ করতে চাইবে, এটাই কিন্তু স্পষ্ট। আপনারা জানেন ভুটানে রাশিয়া এবং ভারত একত্রে একাধিক প্রজেক্ট নিতে শুরু করে দিয়েছে। আফগানিস্তানে রাশিয়া ঢোকার চেষ্টা করেছে, মায়ানমারে অলরেডি রাশিয়া পৌঁছে গেছে। অর্থাৎ ভারতকে না চটিয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে রাশিয়া চাইছে আস্তে আস্তে ভারতের সঙ্গে মিলেমিশে ভারতের বন্ধুত্বপূর্ণ যে সকল দেশগুলো আছে তাদের সঙ্গে বিভিন্ন ডিফেন্স চুক্তি করতে। এতে ভারতেরও লাভ, রাশিয়ারও লাভ। এবং উল্টো দিক দিয়ে আপনারা যদি দেখেন ইন্দো স্পেসিফিক যে ওশিয়ান আছে সেখানে চায়নার যে প্রভাব তাও কিন্তু রাশিয়ার সাহায্যে ভারতবর্ষ আস্তে 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 করে কমিয়ে দিতে শুরু করেছে। আমেরিকা নিঃসন্দেহে ইন্দো স্পেসিফিকে কন্ট্রোল চাইছে, আর কন্ট্রোল চাইছে বলেই ভারতবর্ষকে পাশে চাইছে। অর্থাৎ এশিয়ার পলিটিক্স, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্স, ইন্দো স্পেসিফিক রিজনের পলিটিক্স, এমনকি সাবকন্টিনেন্ট এই এলাকার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যতগুলো দেশ আছে তাদের পলিটিক্স কিন্তু ভারতকে আঁকড়ে ধরেই আবর্তিত হচ্ছে। সেনাপ্রধান ভালোই জানেন, এবং যখন ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের পাল্টা অ্যাকশন নিয়ে ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক তখনই কিন্তু সেনাপ্রধান রিয়েলাইজ করেছেন ভারতের সঙ্গে লড়াই করার দিন শেষ। চায়না চায়না এই বায়না ছেড়ে তিনি রাশিয়ায় উড়ে গেলেন, একাধিক ডিফেন্স চুক্তি করলেন। কিন্তু এখন প্রশ্ন হলো, যাদেরকে গ্রেফতার করে মোহাম্মদ ইউনূস ঘরবন্দি করে রেখেছেন তাদের ভবিষ্যৎটা কি? নিঃসন্দেহে এই বিষয়ে আপডেটেড ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।